বাবা, আজ তুমিও আমাদেরকে ছেড়ে চলে গেলে। বাবা, তুমি আমাদের কাছে ফিরে এসো না। তুমি একবার আমাদের কাছে ফিরে এসো। তুমি কেন আমাদেরকে ছেড়ে চলে গেলে? তুমি তো সব জানো। মা আগে আমাদেরকে ছেড়ে চলে গেছে, আর এখন তুমিও ছেড়ে চলে গেলে। তাহলে আমরা কোথায় যাব? আর ছোট্ট বোন পূজাকে কি খাওয়াবো? বাবা, তুমি ফিরে এসো আমাদের কাছে। আমাদেরকে কে দেখবে বলো? তোমার মতো কে ভালোবাসবে? মা বাবার মতো তো শুনেছি কেউ ভালোবাসবে না। তাহলে মা তো আমাদের ছেড়ে চলে গেছে, আজ তুমিও ছেড়ে চলে গেলে। তাহলে আমরা কার কাছে থাকবো? কে আমাদেরকে খেতে দেবে? মা, তুমি কোথায় আছো? দেখো না, বাবা আমাদের সঙ্গে কথা বলছে না। তুমিও যেমন আমাদেরকে ছেড়ে চলে গেলে, বাবাও আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। বাবা, ওঠো না, তুমি আমাদেরকে ছেড়ে যেতে পারো না। বাবা, ওঠো না, আমাদের সঙ্গে কথা বলো। দেখো না, পূজা কত কান্নাকাটি করছে। দিদি, পূজাকে চুপ করতে বলো না। দেখো না, পূজা কত কান্না করছে। ওকে দেখে তো আমার চোখে জল চলে আসছে। দিদি, আমরা তাহলে কোথায় থাকবো? আজ থেকে আমরা তাহলে তো অনাথ হয়ে গেলাম। অনিতার মুখে এই কথা শুনে প্রিয়াঙ্কার পল্লবী অবাক হয়ে যায়। কিন্তু সত্যিই তো এটাই ছিল, তারা 5 বোন এখন অনাথ হয়ে পড়েছে। আসলে প্রিয়াঙ্কা, পল্লবী, পায়েল, অনিতা আর পূজা মা বাবার সঙ্গে ছোট্ট এক গ্রামে বসবাস করে। পূজা হওয়ার কিছুদিন পরে মা ছেড়ে চলে যায়। বাবা তাদেরকে লালন পালন করে বড় করতে থাকে। কিন্তু আজ এই কনকনে শীত সহ্য করতে না পেরে বরফের আঘাতে বাবাও তাদের 5 বোনকে অনাথ করে দিয়ে চলে যায়। তাই জন্যই আজ তারা 5 বোনই কান্নাকাটি করছিল এবং বাবাকে তোলবার চেষ্টা করছিল। আসলে তারা 5 বোনই খুবই ছোট। পল্লবী আর প্রিয়াঙ্কা একটু বুঝতে শিখেছে, যার কারণে তারা 2 বোনই বাকি 3 বোনকে বোঝানোর চেষ্টা করছিল। তারা যখন 5 বোনে কান্নাকাটি করছিল, তখন তাদের 2 কাকা রাকেশ আর সুরেশ বলে, প্রিয়াঙ্কা, পল্লবী, পূজা, মা তোরা কাঁদিস না। দেখ, তোরা তো আমার ভাইয়েরই সন্তান, আর ভাইয়ের সন্তান কখনো কি পর হয় বল? হ্যাঁ দাদা, তুমি একদম ঠিক বলেছো। এই, তোরা একদম কান্নাকাটি করবি না, চুপ কর, আমরা তো রয়েছি। এই বলে সুরেশ আর রাকেশ তাদের 5 বোনকে নিজের বাড়িতে নিয়ে যায়। তাদের 5 বোনকে দেখে সুরেশ আর রাকেশের নতুন বউ রেগে ফুলে ওঠে। কি ব্যাপার? এদেরকে তুমি কেন বাড়িতে নিয়ে এসেছো? তুমি জানো না এদের মা বাবা নেই? এরা অনাথ। এদেরকে তুমি অনাথ আশ্রমে দিয়ে এসো, বসে বসে আমাদের খাবে। হ্যাঁ স্বপ্না, তুই একদম ঠিক বলেছিস। রাকেশ, তুমি আমার কথাটা শুনে নাও। এদেরকে আমরা মায়ের মতো করেই ভালোবাসবো, কিন্তু এরা যদি কোনো উল্টোপাল্টা কিছু কাজ করে আর আমাদের কথা না শোনে, তাহলে কিন্তু এদেরকে আমরা এই বাড়িতে রাখবো না। আরে তোমরা শান্ত হও, কেন শুধু শুধু এরকম করছো? দেখো, ওরা তো আমাদেরই ভাইয়েরই মেয়ে। ভাই চলে গেছে বলে কি ওরা 5 বোন অনাথ হয়ে গেছে? কিন্তু এখন তো ওদের দেখাশোনাটা আমাদেরই করতে হবে, তাই না? এই বলে তাদেরকে একটা রুম দেখিয়ে দেওয়া হয় এবং তারা ওই রুমেতেই 5 বোনে থাকতে শুরু করে। দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। সুরেশ আর রাকেশ যখনই কাজে বেরিয়ে যেত, তখনই স্বপ্না আর রোশনির অত্যাচার শুরু হয়ে যেত। দেখোছো দিদি, সুরেশ আর রমেশ তো কাজে বেরিয়ে গেছে। এখনো মেয়েগুলো উঠবার সময় হলো না। যেন ঠান্ডা শুধু ওদেরকেই লাগে, আর আমাদেরকে তো লাগে না। দেখো, এবার থেকে ওদেরকে কেমন ভাবে কাজ করায়। এই কনকনে ঠান্ডাতেও ঠান্ডা জলে সবকিছু করাবো। হ্যাঁ স্বপ্না, চল ওদেরকে গিয়ে ডাকি, আর যদি না ওঠে তাহলে ওদের গায়ে ঠান্ডা জল ঢেলে দেবো। তুই বালতিটা সঙ্গে করে নিয়ে আয়, আর হ্যাঁ, হাত দিয়ে দেখবি যেন কনকনে ঠান্ডা হয়, আর তার মধ্যে 2টো বরফ ফেলে দিবি। রোশনির কথা মতো স্বপ্না কনকনে ঠান্ডা জলে ফ্রিজে থাকা বরফ ফেলে দেয় এবং তারা ওই বরফ দিয়ে বালতিটা প্রিয়াঙ্কাদের রুমে নিয়ে যায়। তখন তারা রুমে ঢুকে দেখে যে তারা 5 বোনে তখনও ঘুমাচ্ছে। সেটা দেখে তারা ডাকাডাকি না করে সোজা বালতিটির কনকনে ঠান্ডা জল তাদের গায়ের উপর ঢেলে দেয়। বাবারে, কাকি তুমি এটা কি করলে? আমাদের খুব ঠান্ডা লাগছে। ঠান্ডা জল ঢালবো না তো কি করবো? তোদেরকে এসে ডাকাডাকি করবো? ওইসব ডাকাডাকিতে আমরা নেই, ঠিক আছে? চল তাড়াতাড়ি উঠে বাড়ির কাজগুলো মেটাবি চল। তোদেরকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না। যেমন এখানে আছিস তেমন এখানে কাজ করতে হবে। আর হ্যাঁ, আজকে 8টার সময় উঠেছিস বলে এই অবস্থা করলাম। কালকে ভোর 5টার সময় উঠবি, আর উঠে থালা বাসন মেজে রাখবি, গরম চা বানিয়ে রাখবি, ঠিক আছে? ঠিক আছে কাকি, তুমি যা বলবে আমরা তাই শুনবো। হ্যাঁ, সেটাই তোদের জন্য ভালো হবে। যদি একবার আর দেরি হয়েছে ঘুম থেকে উঠতে, তাহলে তোদের অবস্থা আরো খারাপ করে দেব। আর তার উপরে কনকনে ঠান্ডা রাতে তোদের বাইরে বার করে দেব। আর একটা কথা ভালো করে মন দিয়ে শুনে রাখ, যদি তোদের 2 কাকা তোদেরকে জিজ্ঞাসা করে কাজ করার কথা, তাহলে তোরা বলবি না কাকি আমাদেরকে কিছুই কাজ করতে দেয় না। ঠিক আছে কাকি, আমরা সেটাই বলবো।
রোশনি আর স্বপ্না তাদের 5 বোনকে এইরকম ভাবে গরম দিয়ে চলে যায়। তারা রোজের রোজ শীতকালে সকালে দেরি করে উঠতে থাকে আর বাড়ির সব কাজকর্ম তাদের 5 অনাথ বোনের উপরে ছেড়ে দেয়। যখনই তারা কোনো কাজে না বলতো তখনই তাদের উপর অত্যাচার শুরু হয়ে যেত। রোশনি আর স্বপ্না তাদের মারধর করতে শুরু করে দিত। এইরকম ভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন সুরেশ আর রাকেশকে কাজের ব্যাপারে বাইরে শহরে যেতে হয়। তারা বাড়িতে এসে ব্যাগপত্র প্যাকিং করে এবং তাদের 5 বোনকে বলে, প্রিয়াঙ্কা, পল্লবী, তোরা বাকি 3 বোনের দেখাশোনা করবি, ওদের ভালোভাবে যত্ন করবি, ওদের কোনো কষ্ট না হয়। আর হ্যাঁ, আমরা কয়েক মাসের মধ্যেই ফিরে আসবো। তোরা ভালোভাবে সকলে থাকবি। স্বপ্না, তুমি ওদের দেখাশোনা করবে মায়ের মতো, বুঝেছো? হ্যাঁ, শুধু স্বপ্না কেন, রোশনি তুমিও দেখাশোনা করবো ওদের 5 বোনের, কোনো কষ্ট না হয়, বুঝেছো? খুব ভালো থাকে। এইভাবে কথাবার্তা বলার পর তারা 2 ভাই শহরের উদ্দেশ্যে রওনা দেয়। তারা 2 ভাই শহরে চলে যাবার পর স্বপ্না আর রোশনিকে আটকাবার মতো কেউই ছিল না। তাদের 5 বোনের উপর আরো অত্যাচার বেশি করতে লাগলো। এইরকম ভাবেই দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। ঠান্ডা জলে এবং কনকনে শীতের সকালে শীত সহ্য করতে না পেরে পূজা অনেকই অসুস্থ হয়ে পড়ে। সকালবেলা উঠতেই পারছিল না, তার গায়ে অনেকে জ্বর ছিল, যার কারণে প্রিয়াঙ্কা 2 কাকের কাছে গিয়ে বলে, কাকি দেখো না, পূজার শরীর খুব অসুস্থ, তোমরা কিছু টাকা দাও না, আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব, না হলে ও একদম উঠতে পারছে না। এত ঠান্ডা কনকনে জল ঘেটে ওর এইরকম অবস্থা হয়ে গেছে। তোর বোনের শরীর অসুস্থ আর আমাকে টাকা খরচ করতে হবে কেন? এই জন্য আমার স্বামী নাকি রোজগার করেছে? তোর বোনকে আমি কোনোভাবেই টাকা দিতে পারবো না, আর এই চিকিৎসাও কোনো রকমের করতে পারবো না। তোরা যা পারিস তাই কর, আর হ্যাঁ, আমাদের কাছে কিছু চাইতে আসবি না। রোশনি কাকির মুখে এই কথা শুনে প্রিয়াঙ্কা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। প্রিয়াঙ্কার কিছুই করার ছিল না, কারণ মজবুরিতে পড়ে কাকির কাছে থাকতে হচ্ছিল। এই শীতেই তারা 5 বোনে আর কোথায় যেত, তাই এক প্রকার বাধ্য হয়েই দিন কাটাতে হচ্ছিল। প্রিয়াঙ্কা কাঁদতে কাঁদতে ছোট বোনকে বলে, বোন তুই চিন্তা করিস না, আমি সব সময় তোর পাশে আছি। দে তোর হাতটার পাটা একটু ঘষে দি, তোকে অনেকটা গরম লাগবে, দেখবি তুই সুস্থ হয়ে উঠবি। এই বলে প্রিয়াঙ্কা, পল্লবী, অনিতা সকলেই পূজার চারিপাশে বসে থাকে আর তার হাত পা মালিশ করে দিতে থাকে। এইরকম ভাবেই দেখতে দেখতে আরো বেশ কিছুদিন কেটে যায়। কিছুদিন কেটে যাবার পরেও পূজার অসুস্থ শরীর ঠিক হয় না। পূজা বিছানাতেই শুয়ে থাকতো। তাকে দেখে রোশনি আর স্বপ্না বলে, তুই কি বিছানায় শুয়ে থাকবি? তুই কি এখানে আরাম করতে এসেছিস? চল ওঠ আগে, না হলে এক্ষুনি তোর গায়ে ঠান্ডা কনকনে জল ঢেলে দেবো, তখন তুই বুঝতে পারবি। যা গিয়ে কল থেকে জল নিয়ে আয়। কাকি পূজাকে কিছু বলো না, পূজার শরীর খুব অসুস্থ, তুমি আমাকে বলো, আমি তোমার জল এনে দিচ্ছি। এই আমি তোকে কিছু বলেছি? তাহলে তুই কেন পিছনে কথা বলতে আসছিস? আমরা তো তোদের 2 জনকে কিছুই বলিনি, তোর ছোট বোনকে বলেছি, আর তোর ছোট বোনই জল নিয়ে এসে দেবে। আর যদি না পারে তাহলে এই বাড়িতে আমরা কোনো মতে থাকতে দেব না। বেরিয়ে যা আমাদের বাড়ি থেকে, এখানেই থাকবি, আবার আমাদের একটাও কথা শুনবি না। এই বলে রোশনি আর স্বপ্না তাদের 5 বোনকে বাড়ি থেকে বার করে দেয়। সামান্য একটু কথাতেই তাদের মারধর করে বাড়ি থেকে বার করে দেয়। তারা 5 বোনই কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বার হয়ে আসে। কোথায় যাবে না যাবে কিছুই ভেবে পাচ্ছিল না। তখনও পূজার গায়ে প্রচন্ড পরিমাণে জ্বর ছিল, তাই জন্য প্রিয়াঙ্কা তাকে এক ডাক্তারখানাতে নিয়ে যায়। ডাক্তার বাবু, আমার বোনের শরীর খুব অসুস্থ, আপনি একটু ওকে দেখুন না, ওকে কিছু ওষুধ দিন না। তোমাদের কাছে পয়সা আছে? এখানে পয়সা ছাড়া চিকিৎসা হয় না, আর পয়সা যদি না থাকে তাহলে এক্ষুনি বেরিয়ে যাও এখান থেকে। ডাক্তার বাবু, দয়া করে আমাদের উপর একটু সাহায্য করুন, আমার ছোট বোনের শরীরটা খুবই অসুস্থ, ওকে বাঁচিয়ে নিন না ডাক্তার বাবু। আমরা 5 বোনে অনাথ, আমাদের মা বাবা কেউই নেই, তাই জন্যই তো আমাদের কাছে কোনো টাকাও নেই। প্রিয়াঙ্কার মুখে এই কথা শুনে তখনও ডাক্তারবাবু কোনো কথা না বলে তাদের 5 বোনকে ধাক্কা মেরে চেয়ার থেকে বার করে দেয়। তখন তারা 5 বোনে কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে চলে যায়। জঙ্গলে গিয়ে দেখে সেখানে অনেক ফাঁকা জমি রয়েছে, আর তারই মাঝখানে একটা বাড়িও রয়েছে। কেউ আছেন? এখানে কেউ আছেন? আমাদের একটু খাবার দিন না, আমাদের খুব জোরে খিদে পেয়েছে, একটু আমাদের সাহায্য করুন না। আমার বোনটাকে নিয়ে আমরা যেতেই পারছি না কোথাও, আমাদের কেউ সাহায্য করুন না, দয়া করে যদি এখানে কেউ থাকেন তাহলে আমাদের একটু সাহায্য করুন না।
প্রিয়াঙ্কার এই কথা শুনে বাড়ির ভিতর থেকে এক বৃদ্ধ মহিলা বেরিয়ে আসে। তারপর তাদের 5 বোনকে নিজের নাতনিদের মতো তার বাড়িতে থাকতে বলে। প্রিয়াঙ্কা তাদের সব ঘটনা শোনায়। প্রিয়াঙ্কার ঘটনা শুনে বৃদ্ধ মহিলা চোখে জল চলে আসে। তোমরা 5 বোনেই আমার কাছেই থাকবে, আমি তোমার ঠাম্মির মতো। আর এখানে এত ফাঁকা জমি রয়েছে, এখান থেকে আমরা অনেক ফসল চাষ করে বিক্রি করব, তাতে আমাদের অনেক রোজগার হয়ে যাবে। আর এইভাবে আমরা সংসার চালিয়ে নেব। বৃদ্ধ মহিলার কথা শুনে তারা 5 বোনই অনেক খুশি হয়। আর এই প্রথম তাদের সঙ্গে কেউ এত ভালো ব্যবহার করে। আর সেদিনের পর থেকে বৃদ্ধ মহিলা তাদের 5 বোনকে নিজের নাতনির মতো ভালোবাসা দিত। আর তারা 5 বোনেও বৃদ্ধ মহিলাকে ঠাম্মির মতো ভালোবাসা দিতে থাকে। দেখেছো শ্যামলের বাবা, আজ তোমার কারণেই বৌমা এত মাথায় উঠে পড়েছে। দেখেছো তো, বৌমাকে কখন চা নিয়ে আসতে বলেছি, বৌমা এখনো পর্যন্ত চা নিয়ে আসলো না। সবসময় তুমি বৌমার প্রশংসা করে করে আজ বৌমা এত মাথায় উঠে গেছে। বৌমা, কি গো, কোথায় গেলে? এবারে দেখো ওরা 2 বোনে উঠে পড়বে। ওরা 2 বোনে উঠে যদি দেখে এখনো পর্যন্ত চা হয়নি, তাহলে তো পুরো বাড়িটা মাথায় তুলে নেবে। ও, তুমিও নাই? দেখো, এখন তো শীতকাল, তোমার মেয়েগুলো তো কত বেলা পর্যন্ত শুয়ে থাকে। আর তুমি যদি বৌমাকে ভোরবেলা উঠে কাজ করাও, তাহলে সে কিভাবে কাজ করবে? ঠান্ডা তো তাকেও লাগবে, তাই না? এই তো নেই, এইভাবেই তুমি রোজ রোজ বৌমার প্রশংসা করে করে বৌমাকে মাথায় তুলে রেখেছো। এই কথাটা যেন একদম বৌমার সামনে বলো না। দেখো, তোমার 2 মেয়ে যদি শুনে ফেলে আর তোমার বৌমাও যদি শুনে ফেলে এই কথাটা, তাহলে আরো মাথায় উঠে যাবে। আর তোমার 2 মেয়ে যদি শোনে, তাহলে তারা কষ্ট পাবে। ওরা তো আর কিছুদিনের জন্য এই বাড়িতে আছে, বিয়ের পর তো ওরা শ্বশুর বাড়িতে চলে যাবে। এই বলে অন্তরা দেবী সোফা থেকে উঠে রান্নাঘরে যায়। রান্নাঘরে গিয়ে দেখে যে তার বৌমা কাঁপতে কাঁপতে চা বানাচ্ছে। তখন অন্তরা দেবী তাকে দেখে বলে, বৌমা, সব ঠান্ডা কি তোমাকেই লেগে গেছে? তুমি এত কেন কাঁপছো? যেন মনে হচ্ছে সকলের ঠান্ডা তোমাকে একাকই লাগছে। বলি, আজকে কি আর চাটা পাবো না? তোমাকে কখন বলেছি চা বানাতে? মা, আমি আপনাদের সকলের জন্য চা বানিয়েছি। আসলে একটু হাতটা গরম করছিলাম তো, তাই একটু দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি সোফাতে গিয়ে বসুন, আমি আপনার জন্য চা নিয়ে যাচ্ছি। এতক্ষণ পর চা নিয়ে যাচ্ছি? ঠিক আছে, তাড়াতাড়ি এসো, তোমার 2 ননদের ওটা সময় হয়ে গেল। এই বলে অন্তরা দেবী বাইরে সোফাতে এসে বসে। তারপর মৌমিতা সকলকে চা নাস্তা দেয়। মৌমিতা যখন সকলকে চা নাস্তা দিচ্ছিল, তখন তার 2 ননদ ঘুম থেকে উঠে চোখ লগড়াতে লগড়াতে বলে, বৌদি, তুমি এইমাত্র চা করে সবাইকে দিচ্ছ? আর আমি তো তোমার জন্য কখন থেকে অপেক্ষা করছি, কখন থেকে উঠে বসে আছি। এই আসবে বলে রুমের ভিতরেই বসেছিলাম। তোমার এখনো চা আনার সময় হলো না? মা, দেখেছো তোমার বউটাকে? দেখেছো, আমাদেরকে এখনো পর্যন্ত চা দিল না। আর তুমি এখনো তোমার বৌমাকে কিছু বলবে না? সত্যি মা, আমার মনে হয় তুমি তোমার বৌমাকে একদমই কিছু বলছো না, তাই জন্যই তো তোমার বৌমা এতটা মাথায় উঠে পড়েছে। তোরা কি ভেবেছিস আমি ওকে কিছুই বলিনি? আমি তো ওকে সকাল থেকেই কাজ করিয়ে যাচ্ছি, আর কখন থেকেই বলে যাচ্ছি তোমার 2 ননদ উঠে পড়বে, কিন্তু বৌমা নিজের কথাতেই মেতে রয়েছে, আমার কথা তো কানেই দিচ্ছে না। অন্তরা দেবী যখন তার বৌমাকে এইসব কথা বলছিল, তখন মৌমিতার চোখে জল চলে আসে। আসলে অন্তরা দেবী তার স্বামী অনিমেষ বাবু এবং 2 মেয়ে তুলি ও প্রিয়া, ছেলে শ্যামল আর বৌমা মৌমিতাকে নিয়ে বসবাস করে। অন্তরা দেবী ছিল খুবই হিংসুটে মহিলা, কারণ অন্তরা দেবী তার 2 মেয়ের উপরে টাকা খরচ করত। যা চাইতো তাকে তাই এনে দিত, আর যা বলতো তাই করত। কিন্তু বৌমাকে এইরকম কখনই করতো না। শীতকালে সকালে ভোরবেলা উঠিয়ে দিত এবং তাকে বাড়ির সমস্ত কাজ করতে বলতো। এইরকম ভাবেই তার বৌমার উপর অত্যাচার করছিল। দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। নতুন বছর পড়ার কিছুদিন আগে প্রিয়া আর তুলি তার মাকে বলে, মা, বলছি শোনো না, নতুন বছর তো চলেই আসছে, আমাকে টাকা দেবে না? আসলে আমার হাতে একটাও টাকা নেই, আমাকে নতুন ড্রেস কিনতে হবে। নতুন বছরের পার্টি আছে তো, নতুন ড্রেস, নতুন জুয়েলারি, নতুন শুজ, আর বন্ধুদের জন্য নতুন বছরের শুভেচ্ছা দেওয়ার জন্য গ্রিস কার্ডও কিনতে হবে। মা, তুমি যদি দিদিকেও দাও তাহলে আমাকেও তো দিতে হবে, কারণ দিদি শুধু একাই নতুন বছর মানাবে নাকি? আমাকেও তো নতুন বছর মানাতে হবে। আর আমিও তো আমার বন্ধুদের শুভেচ্ছা পাঠানোর জন্য ফুল গ্রিস কার্ডও কিনবো বলে প্ল্যান করে রেখেছি। আর হ্যাঁ মা, নতুন বছরের পার্টিতে যাবার জন্য আমি একটা ব্ল্যাক ড্রেসও দেখেছি, ওটা আমার চাই।
তুই ব্ল্যাক ড্রেস দেখে রেখেছিস, আমি তো একটা রেড কালারের ড্রেস দেখে রেখেছি। আর হ্যাঁ, যেখানে নতুন বছরে পার্টি সেলিব্রেট করা হবে সেইখানটাতে আমি আমার বন্ধুদেরকে বলে দিয়েছি যে ওখানে সব ডেকোরেশন আমিই করব, যা খরচা হবে আমি দেব। কি বলো মা, আমি দেব তো? হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা তোদের কত টাকা লাগবে বল। তোরা যদি নতুন বছরে টাকা খরচ না করিস তাহলে তোর বন্ধুরা তোদেরকে কিপ্টে ভাববে, আর আমি চাই না আমার 2 মেয়েকে কেউ কিপ্টে ভাবুক। আচ্ছা তোদের কত টাকা লাগবে বল, আমি শপিং করার জন্য তোদের আলাদা টাকা দিচ্ছি। মা, শপিং করার জন্য আমার 10,000 টাকা লাগবে, আর ডেকোরেশনের জন্য 5,000 টাকা। বাদ বাকি সব বন্ধুরা আছে। মা, তাহলে আমাকেও শপিং করার জন্য 10,000 টাকা দিতে হবে। প্রিয়া যেমন 5,000 টাকা এক্সট্রা নিয়েছে, তেমন আমাকেও 5,000 টাকা এক্সট্রা দিতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোদের 2 জনকে সমান ভাগে ভাগ করে দেব। এই নে আমার এটিএম কার্ডটা নিয়ে যা, এটা থেকে তোরা সবকিছু শপিং করে নিবি। অন্তরা দেবী যখন তুলি আর প্রিয়াকে নিজের এটিএম কার্ডটা দেয় তখন তারা অনেকে খুশি হয়ে যায়। এই তুলি, চল চল, আমরা এখনই বেরিয়ে পড়ি। সকাল থেকে রাত পর্যন্ত শপিং করব, আর অনেক কিছু খাওয়া দাওয়া করব, অনেক মজা করব আমরা। হ্যাঁ চলো চলো, তাহলে এক্ষুনি বেরোনো যাক। তারা 2 বোনে যখন বেরোতে যাচ্ছিল তখন তাদের দাদা শ্যামল তাদের 2 বোনকে বলে, তুলি, প্রিয়া, বলছি তোরা তো শপিং করতে যাচ্ছিস নতুন বছরে পার্টি করার জন্য, তোরা তোদের বৌদিকে নিয়ে যা না। তোর বৌদি তো সারাদিন বাড়িতেই থাকে, যদি ওর কিছু কেনার থাকে তাহলে তোদের সঙ্গে গিয়ে কিনে নেবে। শ্যামল, তুই ওদের 2 বোনকে কেন বলছিস? এই তুলি, প্রিয়া, তোরা 2 জনে যা। শ্যামল, তুই চিন্তা করিস না, বৌমার জন্য আমি আর বৌমা একদিন গিয়ে শপিং করে আসবো। তোমার কোনো কিছু লাগবে না, আর যদি লাগে তাহলে আমাকে বলে দিও, আমি কিনে এনে দেবো। এই বলে অন্তরা দেবী তাদের 2 বোনকে পাঠিয়ে দেয়, কিন্তু বৌমাকে যেতে দেয় না। মৌমিতা চুপচাপ সবকিছু সহ্য করে নিচ্ছিল। এইরকম ভাবেই দেখতে দেখতে রাত হয়ে যায়। রাত্রেবেলা তারা 2 বোনে যখন বাড়িতে ফেরে তখন তারা 2 বোনই অনেক কিছু শপিং করে নিয়ে আসে। নতুন বছরের পার্টি করার জন্য তারা সুন্দর সুন্দর অনেকই ড্রেস নিয়ে আসে। ড্রেসগুলো দেখিয়ে দেখিয়ে বৌদিকে অনেক রহস্যময় কথা বলছিল তারা 2 বোনে। বৌদি, এই দেখো আমাদের 2 জনের ড্রেসটা দেখো, কেমন হয়েছে বলো? নতুন বছরের পার্টিতে পরলে মানাবে তো? তুলি, তুই কাকে এইসব ড্রেস দেখাচ্ছিস? বৌদিকে? বৌদি এসবের কিছু বুঝবে? বৌদি তো মূর্খ মেয়ে, বৌদি আমাদের মতো মডার্ন নাকি? আর তাছাড়া বৌদি এসব পার্টিতে কি রকম ড্রেস পরে ওইসব কিছুই জানে না। ও হ্যাঁ, সেটাও তো বটে, আমি তো ভুলেই গিয়েছিলাম। আচ্ছা চলো আমরা আমাদের রুমে গিয়ে একটা একটা করে ট্রাই করে দেখি। এই বলে তারা 2 জনে মিলে তাদের নিজেদের রুমে চলে যায়। এই সব দেখে মৌমিতার চোখে জল চলে আসে, কিন্তু মৌমিতা তাদেরকে কিছুই বলতে পারছিল না। এইরকম ভাবেই দেখতে দেখতে আরো 2 দিন অতিবাহিত হয়ে যায়। নতুন বছরের দিন এগিয়ে আসে। কিছুদিন পর তারা 2 বোনই তার মায়ের কাছ থেকে আরো শপিং করার জন্য টাকা চায়। তখন অন্তরা দেবী তার 2 মেয়েকে টাকা দিয়ে দেয়, কিন্তু বৌমার জন্য একটাও কিছু কেনার কথা সে ভাবছিল না। এইরকম ভাবেই দেখতে দেখতে নতুন বছরের সকাল চলে আসে। সকালবেলা অন্তরা দেবী তাদের 2 বোনকে গিফট দেয়। এই দেখো আমি তোমাদের 2 বোনের জন্য কি নিয়ে এসেছি। মা, তুমি আমার জন্য এত সুন্দর ড্রেস নিয়ে এসেছো? সত্যি এই ড্রেসটা তো আমার অনেক পছন্দ হয়েছে। তুলি যখন এইসব কথা তার মাকে বলছিল তখনই রুমের ভিতরে তুলি আর প্রিয়াকে চা দিতে তার বৌদি আসে। বৌদি, এই দেখো মা আমাদের জন্য কত সুন্দর সুন্দর ড্রেস নিয়ে এসেছে, আর ম্যাচিং জুয়েলারিও এনেছে। তোমার মা নতুন বছরে তোমাকে কিছু দেবে না নাকি? প্রিয়ার মুখে এইসব কথা শুনে মৌমিতা বিয়ের আগের এক ঘটনা মনে করে। সেদিনটা ছিল ঠিক এই সময়টা, নতুন বছরের সকাল। মৌমিতার মা মৌমিতাকে সকাল 10টার সময় ঘুম থেকে জাগিয়ে তুলছিল, আর তার সামনে অনেক সুন্দর সুন্দর ড্রেস এনে দিয়েছিল। আর সেই দিনটার কথা ভেবে মৌমিতা চোখে জল ফেলছিল। কাঁদতে কাঁদতে মৌমিতা রান্নাঘরে চলে আসে, আর মনে মনে ভাবে, আমি এখন বৌমা বলে আমার কি আর কোনো শখ নেই নাকি? বউ হওয়াটাই মস্ত বড় ভুল। আমি তো এমন কিছুই ভুল কাজ করিনি। আমি যদি কোনো ভুল কাজ করতাম তাহলে মানা যেত। শাশুড়ি মা আমার উপর এত অত্যাচার কেন করছে? কিন্তু কোনো ভুল কাজ তো আমি করিনি। এত ঠান্ডাতে আমার উপর এত অত্যাচার করছে, মেয়েদের জন্য শপিং করে দিচ্ছে, কিন্তু বৌমার কথা একবারও মনে নেই। মেয়েদেরকে কত টাকা ধরিয়ে দিচ্ছে, কিন্তু বৌমার হাত খরচের জন্য একটাও কানাকড়িও নেই। 2 মেয়ের জন্য নতুন বছরের ড্রেস কিনে দিচ্ছে, আর বৌমার জন্য একটাও শাড়ি জোটে না।
এই ভেবে মৌমিতা অনেক কান্নাকাটি করছিল। তারপর মৌমিতা আবারও নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। দেখতে দেখতে রাত হয়ে যায়। তারা দুই বোনই পার্টি করতে চলে যায়। মাঝরাতে তারা বাড়িতে ফিরে আসে। তারা ঠান্ডায় থরথর করে কাঁপছিল। তখন অন্তরা দেবী তাদের দুই বোনকে চাদর দিয়ে ঢেকে নিজেদের রুমে নিয়ে যায়। পরের দিন সকালবেলা ঘুরতে যাবার কথা হতেই অন্তরা দেবী তার বৌমাকে নিয়ে যাবে না বলে ঠিক করে। তখন অনিমেষ বাবু বলে, দেখো শ্যামলের মা, তুমি কিন্তু এগুলো একদমই ঠিক করছো না। তোমার মেয়ে দুটো মেয়ে, কিন্তু তোমার বাড়ির বৌমাটা মেয়ে নয়, সেও তো পরের বাড়ির মেয়ে। পরের বাড়ির মেয়ে হয়ে তোমার কাছে এসে কাজ করছে, তোমার সব কথাবার্তা শুনছে। সকাল থেকে ঠান্ডা পানিতে তুমি সব কাজ করাচ্ছ, কিন্তু তবুও বৌমা চুপ করে সব সহ্য করে নিচ্ছে। তুমি তোমার বৌমার সঙ্গে এরকম করছো তো? দেখবে তোমার দুই মেয়ে যখন শ্বশুর বাড়িতে যাবে, তাদের সঙ্গে ঠিক তোমার বৌমার মতনই হবে। তখন তুমি কি করবে? অনিমেষ বাবুর এই কথা শুনে অন্তরা দেবী তার নিজের ভুল বুঝতে পারে এবং তার সাথে সাথে তার দুই মেয়েকেও বোঝায়। তারপর তারা সকলে মিলে বৌমার কাছে ক্ষমা চেয়ে নেয়। তারপর সেদিন তারা সকলে মিলে একসঙ্গে নতুন বছরে ঘুরতে বেরোয় এবং নতুন বছরের পার্টিও সেলিব্রেট করে। সেদিনের পর থেকে অন্তরা দেবী তার বৌমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করতো না।